নগর পুললে দেবালয় রক্ষা পায় না, বা দেবালয় পুললে নগর রক্ষা পায় না, হোয়াট এভার, ভাইস ভার্সা। সো ওই নিরত বাঁশি বাজাচ্ছে ইতালিতে গিয়ে, এদিকে নগর দেবালয় সবই পুড়ছে। আমরা এখন দেখছি যে সেনাবাহিনী সম্পর্কে বা যে ঘটনাগুলো ঘটছে এগুলো সম্পর্কে আওয়ামী লীগকে একটু নীরব দেখছি। এর কোনো আওয়ামী লীগ দেখেন একটা কথা আমি আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের এখানে ভূমিকাটা কি হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যিনি শিক্ষামন্ত্রী আছেন, অর্থাৎ বাংলাদেশ সরকারের যিনি শিক্ষামন্ত্রী, এখনো তিনি শিক্ষামন্ত্রী স্ট্যাটাস দিয়েছেন। আমরা ধরে নিব এটা আওয়ামী লীগের পজিশন। কেন? কারণ তিনি একজন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য বটে। তিনি কি বলেছেন? তিনি পরিষ্কার করে বলেছেন যে ফৌজদারি কার্যবিধি ভাঙা হয়েছে, সংবিধান ভাঙা হয়েছে, এবং এই আর্মি অফিসারদের বিরুদ্ধে এই পুরো স্টেপটাই ইলিগাল। সো আপনি আমার কথা ধরেন, আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থকের একটা প্রতিনিধি আপনি আমাকে ধরেন, তাহলে আমিও বলছি একই কথা, আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতাও বলছেন একই কথা। আমি কোয়াইট শিওর যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমরা তার স্টেটমেন্ট শুনতে পাই, এরকমই কিছু একটা হবে। সো বাংলাদেশ আওয়ামী লীগের তো আসলে এখানে বলার কিছু নাই, কারণ আমরা ব্যথিত। এবং আমরা মনে করি যে সেনাবাহিনীর বিরুদ্ধে ধরেন আমি অনেক আর্গুমেন্ট দিতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু আপনি অন্যায়ভাবে সেনাবাহিনীর একটা অফিসারকে আপনি ইনডাইক্ট করবেন, অন্যায়ভাবে তাকে আপনি ধরার চেষ্টা করবেন, অপমান করবেন, বিচারের আগেই তাকে আপনি জুতাপেটা করবেন, আমি তো ভাই এটা মাইনা নিব না। এন্ড অফ দ্য ডেতে সে বাংলাদেশের সার্বভৌমত্বের একটা অংশ। সো আমি তো আসলে এটা মানতে পারি না। সো সেম গোজ ফর বাংলাদেশ আওয়ামী লীগ। সো বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে কি করবে বলেন? কি করার আছে তাদের? জি মঞ্জু ভাই, এইরকম একটা পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা আমরা দেখলাম তিনি ইটালিতে গেছেন, তিনি ইটালির রোমের মেয়রের সঙ্গে বৈঠক করছেন, সেটি আবার তা প্রেস উইং খুব ফলাও করে প্রচার করছে। মানে আপনার কি মনে হয় যে এটার মধ্যে একটা নির্লজ্জতা আছে? এটা তো কোনো রাষ্ট্রীয় সফর না, এটা একটা ব্যক্তিগত সফর, এটা একটা খাদ্য সংক্রান্ত একটা সম্মেলন। সেখানে আপনি একজন উপদেষ্টা না, শুধু আপনি একজন সেক্রেটারিকে পাঠালেও এনাফ ছিল, সেখানে সরকার প্রধানের যাওয়া লাগে না। তো উনি এই জিনিসগুলো সম্পর্কে উনি সবসময় হচ্ছে এনলার্জ করতে ভালোবাসেন। তার প্রশংসিত জায়গাগুলো, তাকে কে সালাম দিল, তাকে কে সম্মান জানালো, এগুলোকে উনি এনলার্জ করে দেখাতে ভালোবাসেন। সব জায়গায় একটা করে সাথে করে উনি ওই কার্টুনের বই নিয়ে যান, সবাইকে উপদেশ দেন, সবাইকে ওই বইটা উপহার দেন, সবাইকে জানান। উনি ওইটা জানাবার সময় এটুকু বোঝেন না যে উনি যে দেশটাকে রিপ্রেজেন্ট করছে, সেই দেশের যত সব অঘটনগুলো ওখানে ঘটানো আছে, এবং অমানবিক কতগুলো দৃশ্য, অমানবিক কতগুলো ঘটনা ওখানে বলা আছে, সেগুলো তিনি ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করছেন। এইটুকু যে লোকটা বোঝে না, সেই লোকটা ইতালিতে রাষ্ট্রীয় সফর হোক আর কি সফর হোক, এটা নিয়ে আসলে খুব বলার কিছু না। এটা এটা খুব খুব সিলি একটা ব্যাপার। এটা সেক্রেটারি লেভেলের লোকজন গেলে এই অনুষ্ঠানটা কভার করতে পারে, সরকার প্রধান যে এখানে কভার করতে পারবে না। এবং এটা ওখানে যে অপমানিত হচ্ছে, ওখানে যে কোনো প্রোটোকল পাচ্ছে না, এবং সেই প্রোটোকল পাওয়ার জন্য না পাওয়ার কারণে এখন তাদেরকে অজস্র মিথ্যা কথা বলতে হবে প্রেস সেক্রেটারিকে। সেই মিথ্যাগুলো ফেসবুকে এসে ট্রল হবে। পুরো ব্যাপারটা হাস্যকর একটা ব্যাপার। এখানে একটু বলে রাখি ভাই, আজকে কিন্তু সে বলেছে সে নাকি 13 লক্ষ রোহিঙ্গাদের খাবার ব্যবস্থা করে এবং 17 কোটি মানুষের অন্নের ব্যবস্থা করে। অর্থাৎ অন্যের ধনে পোদ্দারি করবার যে একটা কথা আমরা জানি, এটা একটা ক্লাসিক্যাল উদাহরণ আজকে আমরা শুনতে পেয়েছি তার কথা। সেইটা বলে বেড়াচ্ছে। এখন তাকে তাহলে নাম দেওয়াই যায় অন্য পিতা। আচ্ছা, আমার শেষ করতে হবে, শেষ করব আমি। নিজুম মজুমদার, দেখুন এই সেনাবাহিনীর এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত কিন্তু আলাদা দুটি বিবৃতি দিয়েছে। আমি নিশ্চিত যে আপনি বিবৃতি দুটি দেখেছেন। তো সেখানে তো তারা নিন্দাই জানিয়েছে এরকম ঘটনার, এবং তারা মনে করছে যে এটি বাহিনী কিছু করেনি। আমি বিএনপির পজিশনটা আমি কিছুটা জানি। হ্যাঁ, বিএনপির ব্যাপারে এটা যদি হয় আমি আই উইল নট পাস এনি কমেন্ট। জামাতের ব্যাপারটা হচ্ছে ওই যে একটা ট্রল আছে যে পুরাই হাস্যকর, পুরো ব্যাপারটা হাস্যকর। শিবিরের কর্মী আপনার পাঠাচ্ছে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট। ছাত্রী সংস্থার যেই নাবিলা ইদ্রিস, ওর কথা গতকালকে শুনলাম, মেপল লিফে পড়তো, কি আসলে বিষয়ে সমস্ত কিছু জানলাম, যে তার বাবা কিভাবে জামায়াত করতো না করতেন, এভরিথিং। সো নাবিলা ইদ্রিস করেছে তদন্ত, প্রতিদিন ফেসবুকে এগুলা সে দিত, যদিও সরকারি নথিপত্র এগুলো নিয়ে এখতিয়ারই নাই তার এগুলা করার, হোয়াট এভার। তো জামাত ব্যথিত হয়, অথচ জামাতের কর্মী, শিবিরের কর্মী অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠায়। তাহলে আপনি বোঝেন
যে কুমিরের কান্না কাকে বলে, মানে তো তারা কি কুমিরের, সবাই বোকা ভাবে? তারা কি ভাবে সবাই খুব বোকা? তা তো বটেই। আমরা তো আসলেই বোকা। আপনি ভাবার কি আছে? বোকা যদি না হয়, আজকে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিচ্ছে, পেটাচ্ছে, এই দেশে পাকিস্তানিদের শাসন কায়েম হয়েছে, আর আমরা বসে বসে সেটা হজম করছি। আমরা ধরে নিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর গোষ্ঠী উদ্ধার করতে পারলেই মনে হয় এটা ঠিক আছে। আপনাকে এইটার আড়ালে পুরো দেশটাকে পাকিস্তানিকরণ করছে, বাংলাদেশিরা বসে বসে দেখছে। তো বোকা নয় তো আমরা কি? আমরা বোকা বলেই তো 200 বছর ব্রিটিশ এখানে ছিল। বোকা তো আমরা, বাঙালিরা বোকাই। এবং সে সে বোঝে, সে অনেক পরে বোঝে, যখন তার আর কিছু করার থাকে না, বুঝবে। এই তো। বুঝতে পেরেছি। জি, মঞ্জু ভাই, আমি আপনাকে শেষ প্রশ্ন করছি। সেটি হচ্ছে যে এই যে 15 জন সদস্যকে যে সিঙ্গেল আউট করা হলো, এর মধ্য দিয়ে অনেকেই বলছেন যে আমি জানি না এদের পরিচয় বিস্তারিত, কিন্তু আমি তাদের ব্যাকগ্রাউন্ড কিছু জানি না, তারা কোন পন্থী তাও জানি না। তো বলা হচ্ছে যে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ পন্থী যারা রয়েছেন তাদেরকে ক্লিনজিং করার একটা প্রক্রিয়া এটি। না, সেনাবাহিনীকে আপনি এভাবে আপনি ডিফাইন করতে পারবেন না যে মুক্তিযুদ্ধের পক্ষের কে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কে। জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা ছিলেন, এরশাদ হচ্ছে রিপ্যাট্রিয়টিক ছিলেন। এরশাদ রিপ্যাট্রিয়টিক থেকে দেশে এসে প্রথমেই যে বাণীটি মেরেছিলেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সূর্য সন্তান, গাবতলী, সায়দাবাদ, মহাখালী এইসব জায়গায় বড় বড় ব্যানার টাঙিয়েছিলেন রাষ্ট্রের খরচে। তো এইগুলো হচ্ছে, এগুলো বলার কোনো সুযোগ নেই যে কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে মুক্তিযুদ্ধের বিপক্ষে। তবে যেটা ঘটে সেটা হলো যে আপনি একটা মানুষকে সরাসরি আঘাত করার আগে আপনি তার প্রতিক্রিয়া দেখার জন্য প্রথমে পায়ে, তারপরে হাতে, তারপর শরীরের অন্য জায়গায় এইভাবে আঘাত করতে করতে আপনি তার রিপারকেশন দেখে যখন দেখেন যে আপনি রিটার্ন আসার কোনো সুযোগ নাই বা সে বাউন্স ব্যাক করবে না, তখন তাকে আপনি ফাইনালি আঘাত করবেন। তাদের ফাইনালি আঘাত করার টার্গেট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে কে মুক্তিযুদ্ধের পক্ষের, কে মুক্তিযুদ্ধের পক্ষের না, এইটি ওদের কাছে কোনো ম্যাটার করে না। আমরা জামাতের ইতিহাস জানি, জামাত কোনোদিন সেনাবাহিনীর বিপক্ষে যায়নি। জামাত ইভেন আওয়ামী লীগ আমলেও দেশপ্রেমিক সেনাবাহিনী শব্দটি উচ্চারণ করতো। তার মানে কি, সেনাবাহিনীর ভিতরে ওদের প্রচুর কাজ আছে, ওদের প্রচুর ওখানে বীজ বপন করা আছে। তো সেই জন্য তারা সরাসরি সেনাবাহিনীকে ডিমোরালাইজ করে সেনাবাহিনীকে ভেঙে দেবে, এটাও যেমন ঠিক না, তেমনি পাকিস্তান এখানে এক ঘন ঘন আসার উদ্দেশ্য ঢাকার আপনার আপনার নান্নার বিরিয়ানি খাওয়ার জন্য না। ডেফিনেটলি সেখানে কোনো ঘটনা আছে। তো সেই ঘটনাগুলো তো আজকে তো ভারতের 4 জন ইয়েও আসছেন, অফিসার কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা এসছেন 4 জন। তো এগুলো ডট মিলাতে গেলে আপনার এই ছোটখাটো অনুষ্ঠানে সম্ভব না, এবং সবকিছু আবার আমাদের পক্ষে বলাও সম্ভব না। সেনাবাহিনীর কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে পাবলিকলি আসা উচিত না, রাষ্ট্রের প্রয়োজনে আসা উচিত না। আমরা যে এত কথা বলি, এটি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে সেনাবাহিনী সম্পর্কে বলার কোনো সুযোগ নেই, কারণ তারা এরকম স্কোপই তৈরি করে না। ইভেন আপনি ইন্ডিয়ান সেনাবাহিনীকে নিয়ে কোনো ইন্ডিয়ার যে এত গণতন্ত্র, কোনো লোককে দেখবেন না, ইউটিউবারকে তাদের সেনাবাহিনী সম্পর্কে কোনো রকম এই ধরনের ভেতরকার কথাগুলো বাইরে বলছে, সরাসরি বলে দেবে যে এই কথা হয়েছে, এই আলোচনা হয়েছে, বাকিটুকু আমি জানি না, আমাদের এখতিয়ার নাই। না না না, এটা যদি বলেন তাহলে মনে হয় যেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা খুব খারাপ, আমরা আমাদের সেনাবাহিনীকে যথেষ্ট সম্মান করি না, তাই না? সেটা না, আমাদের এখানে কোন ইতিহাসে পৃথিবীর কোন দেশে দুইটা রাষ্ট্রপতিকে সেনাবাহিনী হত্যা করেছে, বারবার বাংলাদেশের গণতন্ত্র বিঘ্নিত করেছে? পৃথিবীর কোন দেশে? আজকে সেনাবাহিনীর বিচার হচ্ছে, আমরা নিশ্চয়ই সমালোচনা করব, এটি আইনি প্রক্রিয়া, তারা যে অপরাধ করে থাকে, করেছে, বিভিন্ন সময় তো অবশ্যই করেছে, সেগুলোর বিচার হওয়া দরকার, কিন্তু নিশ্চয়ই বেআইনি প্রক্রিয়ায় নয়। কারোর প্রতি অন্যায় হোক, নিশ্চয়ই সেটি কখনো কাম্য হতে পারে না, কিন্তু তারা তো দুধে ধোয়া তুলসী পাতাও নয়, তারা অনেক অপরাধ করেছে, তাদের সেগুলো বিচার হওয়া দরকার। কিন্তু যে অবশ্যই তুলসী পাতা নয়, কারণ আপনার এই ক্লিন হার্ট থেকে শুরু করে বহু অপারেশনের নায়ক তারা, এটা তো তুলসী পাতা তো অবশ্যই না, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি ইনস্টিটিউটের ভেতরের লোকজন অপরাধ করতে পারে, অপরাধ নাও করতে পারে, সেটা অন্য। ইনস্টিটিউটকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করবেন, যেটি রাষ্ট্রের প্রধান স্তম্ভ, সেইটি হচ্ছে রাষ্ট্রকে দুর্বল করে দেয়। এই জায়গাটায় কথা বলছি আমি। ওদের টার্গেটটা হচ্ছে রাষ্ট্রটাকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করে দিতে পারলে এখানে একটা এনার্কি তৈরি করা যায়, এবং এনার্কি আসলেই তাদের হাতে প্রচুর জিনিসপত্র আছে, এনার্কিটাকে আরো স্প্রেড আউট করা। এনার্কি হলে আর সেখানে ডেমোক্রেসি সহজে আসে না, সেখানে মার্কিন রণতরী ভেড়ে, সেখানে ব্লু ক্যাপ আলাদা চলে আসে গাড়ি ভরে, সাদা গাড়ি, ব্লু ক্যাপ,
এগুলো সব সূত্রের কথা। রাইট। ধন্যবাদ। আমি হ্যাঁ বুঝতে পারছি, শেষ করবো নিজুম মজুমদার যদি শেষ কিছু বলতে চান। আমি আমি আমার আসলে মনে হয় শেষের কথাটা শুরুতেই বলেছি যে রাষ্ট্রের যেই 6টা, আমরা তো লতে পড়েছি 3টা অর্গান, আমি 6টা অর্গানের কথা বলেছি আসলে, জুডিশিয়ারি, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, পরে আমি অ্যাড করেছি এডুকেশন, ফাইন্যান্স এন্ড আপনার মেডিকেল। একটি রাষ্ট্রের 4টি অর্গান থাকে। হ্যাঁ না, আমরা আইনে যেটা পড়েছি আর কি, এভিডাইসি যেটা বলে আর কি, যে রাষ্ট্রের হলো 3টা, মূলত হচ্ছে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এন্ড পার্লামেন্ট। আইনে আমরা যেটা পড়েছি, কিন্তু আমি বলি আর কি এই 3টাকে আমি এক্সটেন্ড করেছি, বাট হোয়াট এভার ইট ইজ, 4টা, 6টা, 10টা, 15টা, এই যে সিস্টেমেটিক এন্ড ওয়াইড স্প্রেড একটা অবস্থাতে এগুলাকে কমপ্লিটলি ভেঙে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে, এটা একটা দেখার মতো ব্যাপার। আজকে আমরা যে এই 3জন মিলে আলোচনা করলাম, কথাবার্তা বললাম, একটা ব্যাপারে তো আমরা খুবই একমত, যে বাংলাদেশে যে সার্বভৌমত্বের যে প্রতীক সেনাবাহিনী, সেটিকে এমন ভাবে দাঁড় করানো হয়েছে যে সেনাবাহিনীকে একটি দানব, সেনাবাহিনীকে একটি অপাংতেয় এবং সেনাবাহিনীকে একটা তুচ্ছ প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে। এইটা আখেরে কার লাভ, কার এজেন্ডা, এটা মনে হয় আমাদের আলোচনাতে খুবই পরিষ্কার। এবং দুঃখের বিষয় হচ্ছে আমরা সেটা বুঝতেও পারি না এবং সেভাবে অ্যাক্টও করি না। এবং সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন তার প্রতি হয়তো বা অনেক একটা প্রত্যাশাও রয়েছে যে তার অফিসারদের বিরুদ্ধে এই অন্যায়টা হচ্ছে, এই অপরাধটা হচ্ছে, তিনি খুবই নীরব এবং নিরস আকার ধারণ করেছেন, চুপ করে বসে আছেন জেনারেলদের এত কিছু বলা সত্ত্বেও। ফলে আমার কথাটা হচ্ছে যে আমি কিন্তু এখনো আশঙ্কা করি যে একটা কু আসন্ন বলে আমার মনে হয় এবং এই কুতে মারা পড়ার সম্ভাবনাও আমি এই ওয়াকারুজ্জামানকেই দেখি, এবং সেটা আমি দেখি জামাত শিবিরের পক্ষ থেকে এবং এই মৌলবাদীদের পক্ষ থেকে। ফলে সে যদি আজকে সতর্ক না হয় এবং সে যদি মনে করে যে এই অফিসাররা বিচ্ছিন্ন কেউ এবং এদের বিচার করলে কি আমি তো সেফ আছি, মনে রাখতে হবে যে ওই যে কথাটা বলে না আপা, নগর পুললে দেবালয় রক্ষা পায় না, বা দেবালয় পুললে নগর রক্ষা পায় না, হোয়াট এভার, ভাইস ভার্সা। সো ওই নিরত বাঁশি বাজাচ্ছে ইটালিতে গিয়ে, এদিকে নগর দেবালয় সবই পুড়ছে। সো সাধু সাবধান, এত কিছু তো বলার আছে।